প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি এম.এ মালিক কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আজ 6 ডিসেম্বর, রবিবার 2020 সাল। আজ আমরা পড়ব সমাজকর্ম বিষয় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। গত ক্লাসে এই অধ্যায়ে দুটো টপিক আমরা আলোচনা করেছি। দরিদ্র আইন, 1601 সালের দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র আইন। তারই ধারাবাহিকতায় আজ আমরা 1905 সালের দরিদ্র আইন কমিশন এবং 1942 সালের বিভারেজ রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের বুক লিস্ট দিতে চেয়েছিলাম, কারণবশত সেটা দেওয়া হয়নি। আজ বুক লিস্ট দিয়ে আমি আমার নির্ধারিত আলোচনায় ফিরে যাব। এখন আমরা পড়ব দরিদ্র আইন কমিশন 1905 সম্পর্কে। সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের পাশাপাশি যে কয়টি কমিশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার মধ্যে ইংল্যান্ডের দরিদ্র আইন কমিশন 1905 অন্যতম। বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ বেকার সমস্যা দেখা দেয়। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সাথে টিকতে না পেরে ইংল্যান্ডের অধিকাংশ কয়লার খনি বন্ধ হয়ে যায়। হাজার হাজার শ্রমিক চাকরি হারায়। ভরণ পোষণের জন্য বেকার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সাহায্যের আবেদন করে। 1834 সালের দরিদ্র আইনের আওতায় প্রতিষ্ঠিত শ্রমাগারের মাধ্যমে বিপুল সংখ্যক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অনির্দিষ্টকালের জন্য রক্ষণাবেক্ষণ সম্ভব ছিল না। বেসরকারি সাহায্য কার্যক্রম দ্বারা হাজার হাজার কর্মহীন পরিবারকে অব্যাহতভাবে সাহায্য প্রদান অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি তহবিল গঠনের অপরিহার্যতার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন লিবারেল পার্টি দরিদ্র আইনগুলোর সংস্কার সাধন এবং বেকার সমস্যার সমাধানে জর্জ হ্যামিল্টনকে সভাপতি করে 1905 সালে 18 সদস্য বিশিষ্ট রাজকীয় কমিশন গঠন করেন। কমিশন সংখ্যাগরিষ্ঠ সরকারি দল ও সংখ্যালঘিষ্ঠ সদস্যগণের অভিমত গ্রহণ করে। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের অভিমত ছিল প্রচলিত দরিদ্র আইনের বিলোপ সাধন এবং বেসরকারি সাহায্য সংস্থার সাথে সহযোগিতা বাড়ানো। অন্যদিকে সংখ্যালঘিষ্ঠ সদস্যদের অভিমত ছিল দরিদ্র আইনের বিলোপ সাধন এবং ন্যূনতম জাতীয় সেবা প্রতিষ্ঠা করা। অবশেষে উভয় দলের মতৈক্যের ভিত্তিতে এই রাজকীয় কমিশন 1905 সালে সরকারের কাছে এক সুপারিশমালা পেশ করে। সুপারিশমালার মধ্যে ছিল: 1. দরিদ্র আইন বাস্তবায়নে প্রশাসনিক পুনর্গঠন। 2. প্রচলিত শাস্তিমূলক দরিদ্র সাহায্যের পরিবর্তে মানবীয় সরকারি সাহায্য কর্মসূচির প্রবর্তন। 3. মিশ্র দরিদ্রাগারের বিলোপ সাধন করে দরিদ্রাগারের নিবাসীদের উপযুক্ত পুনর্বাসন। 4. প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রবর্তন। 1905 সালের দরিদ্র আইন কমিশনের
উপরিউক্ত বাস্তবমুখী সুপারিশমালা ইংল্যান্ডের সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। দরিদ্রদের সাহায্যদানের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। দরিদ্র আইন কমিশনের সুপারিশের আলোকে কতগুলো সামাজিক আইন প্রণীত হয়। এ সময় গৃহীত উল্লেখযোগ্য আইনসমূহ হল: প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা গ্রহণ করার জন্য 1906 সালের খাদ্য আইন, বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য 1907 সালের শিক্ষা আইন, 70 বছরের ঊর্ধ্বে দরিদ্রদের সাপ্তাহিক পেনশন প্রদানের জন্য 1908 সালের বৃদ্ধদের জন্য পেনশন আইন, শ্রমিকদের চাকরিতে সহায়তা, নিয়োগদাতাদের দক্ষ ও যোগ্য শ্রমিক সরবরাহে সহায়তা প্রদান করার জন্য 1909 সালের শ্রমিক বিনিয়োগ আইন, স্বল্প আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠা করার জন্য 1911 সালের জাতীয় বীমা আইন, সামাজিক বীমা নীতিতে 65 বছরের ঊর্ধ্বে পুরুষ, 60 বছরের ঊর্ধ্বে মহিলা, বিধবা, এতিম এবং 14 বছরের নিচে নির্ভরশীল শিশুদের জন্য বীমা সুবিধা প্রবর্তন করার জন্য 1925 সালের বিধবা, এতিম ও বৃদ্ধ পেনশন আইন, বেকারত্ব সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সাহায্য সহায়তা বৃদ্ধি করার জন্য 1929 সালের স্থানীয় সরকার আইন, বেকার শ্রমিকদের এবং বেকার বীমা বহির্ভূতদের সাহায্য করার জন্য 1931 সালের জাতীয় অর্থনীতি আইন এবং 1934 সালের বেকারত্ব আইন। এছাড়া কেন্দ্রীয় দরিদ্র আইন সংস্থা 1911 এবং বেকার সহায়ক বোর্ড 1934 গঠন করে ইংল্যান্ডের সমাজসেবা কর্মসূচির কাঠামোগত মৌলিক সংস্কার সহ সামাজিক নিরাপত্তার ভিতকে মজবুত করে। 1905 সালের দরিদ্র আইন কমিশন সমাজসেবা ব্যবস্থায় একটি মানবীয় পরিবর্তন সাধনে সক্ষম হয়। মনীষী আর্থার ই ফিঙ্ক 1905 সালের দরিদ্র আইন কমিশনকে প্রতিরোধমূলক কাঠামো বলে আখ্যায়িত করেছেন। সবশেষে আমরা বলতে পারি, ইংল্যান্ডের দরিদ্র ও বেকারদের কল্যাণ সাধনে 1905 সালের দরিদ্র আইন কমিশনের ভূমিকা অনস্বীকার্য। এবার আমরা পরবর্তী টপিক বিভারিজ রিপোর্ট 1942 সম্পর্কে জানব। সমাজকর্ম পেশার আধুনিক রূপদানে শুধু কতিপয় আইনই ভূমিকা রাখেনি, পাশাপাশি কিছু প্রতিবেদনও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইংল্যান্ডের সমাজসেবার ক্ষেত্রে পরিবর্তন ও বাস্তবমুখী নতুন ধারা প্রবর্তন করে বিভারিজ রিপোর্টের সুপারিশ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমগ্র বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি ব্যাপক সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়। আর্থসামাজিক সমস্যাসমূহ একদিকে যেমন জটিল আকার ধারণ করে, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতার মতো নতুন সমস্যার জন্ম হয়। এই আর্থসামাজিক সমস্যা মোকাবেলায় ইংল্যান্ডের প্রচলিত সমাজসেবামূলক কর্মসূচির পরিকল্পিত ও গঠনমূলক সংস্কার সাধন জরুরি হয়ে পড়ে। এই পরিকল্পিত ও গঠনমূলক সংস্কারের কার্যকরী পদক্ষেপ হিসেবে 1942 সালে
সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূত্রপাত ঘটে। ইংল্যান্ডের তৎকালীন লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড 1941 সালে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী স্যার উইলিয়াম বিভারিজের নেতৃত্বে সামাজিক বীমা ও সংশ্লিষ্ট সেবা সংক্রান্ত আন্তঃবিভাগীয় কমিটি গঠন করেন। এই কমিটির উপর ব্রিটিশ সমাজসেবা পদ্ধতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুপারিশ পেশের দায়িত্ব অর্পণ করা হয়। আন্তঃবিভাগীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিল বিভিন্ন সরকারি সাহায্য সংস্থা, সামাজিক বীমা, পেনশন, স্বাস্থ্য, অর্থনীতি সংক্রান্ত মোট 11টি বিভাগের প্রতিনিধিবর্গ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক স্যার উইলিয়াম বিভারিজ দরিদ্র শ্রমিক, শিশুদের সাহায্য পরিকল্পনা ও বিভিন্ন সামাজিক আইন প্রণয়নে সহায়তা সহ একসময় সেটেলমেন্ট হাউস টৈনবি হলের পরিচালক ছিলেন। এই কমিটি বিভিন্ন পর্যায়ের নাগরিক, বণিক সমিতি, উৎপাদন সমিতি, সমবায় সমিতি, বীমা কোম্পানি, শিল্পপতি সমিতি, ক্রেতা সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ফোবিয়ান সামাজিক সংঘ প্রমুখের বক্তব্য ও প্রয়োজনীয় সমালোচনা, পরামর্শ গ্রহণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর দীর্ঘ 18 মাস পরে 1942 সালের নভেম্বর মাসে একটি রিপোর্ট পেশ করেন, যা সমাজসেবার ইতিহাসে বিভারিজ রিপোর্ট হিসেবে পরিচিত। বিভারিজ কমিটির মূল লক্ষ্য ছিল ইংল্যান্ডের সমাজ জীবন থেকে অভাব দূর করা এবং কল্যাণের পথে প্রতিবন্ধক সকল বিষয়সমূহ অপসারণের মাধ্যমে সমাজের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা। উক্ত রিপোর্টে সমাজ কল্যাণের প্রতিবন্ধক 5টি সমস্যাকে পঞ্চদৈত্য হিসেবে আখ্যায়িত করা হয়। এগুলো হলো অভাব, রোগ ব্যাধি, মলিনতা, অলসতা এবং অজ্ঞতা। বিভারিজ কমিটির অভিমত ছিল সমাজ জীবনকে সুখী করতে এই পঞ্চদৈত্য অপসারণ অপরিহার্য। বিভারিজ রিপোর্টে 5 ধরনের সুপারিশ করা হয়। তা হলো অভিন্ন, সামগ্রিক ও পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করা, সামাজিক বীমার আওতা বহির্ভূত জনগণের জন্য জাতীয় কর্মসূচি হিসেবে সরকারি সাহায্যের ব্যবস্থা করা, প্রথম শিশুর পর অন্যান্য শিশুদের জন্য সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করা, সর্বস্তরের জনগণের স্বাস্থ্য ও পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচির মাধ্যমে পূর্ণতম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা, অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব রোধকল্পে সরকারি কর্মসূচি গ্রহণ করা। বিভারিজ রিপোর্টের সুপারিশগুলোর মূল লক্ষ্য ছিল শুধু বিশেষ শ্রেণীর জনগোষ্ঠীর কল্যাণ সাধন নয়, বরং সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে ইংল্যান্ডের সমগ্র জনসমষ্টিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। বিভারিজ রিপোর্টের সুপারিশমালা গৃহীত হয় 1945 সালে। বর্তমানে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নের ভিত্তি হিসেবে বিভারিজ রিপোর্টকে ধরা হয়। বিশ্বের অন্যান্য দেশের সমাজকল্যাণমূলক আইন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ ও মডেল হিসেবে এটি স্বীকৃত।
বিভারিজ রিপোর্ট গ্রেট ব্রিটেনের সকল নাগরিকদের জন্য একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুপারিশ করে, যার ভিত্তিতে বর্তমান ব্রিটিশ সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে উঠেছে। শুধু তাই নয়, বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে ইংল্যান্ড কল্যাণমুখী রাষ্ট্রের মর্যাদা অর্জন করে। বিভারিজ রিপোর্টের সুপারিশমালার ভিত্তিতে যেসব সামাজিক নিরাপত্তামূলক আইন প্রণয়ন করা হয়েছিল সেগুলো হচ্ছে: পারিবারিক ভাতা আইন 1945, বীমা আইন 1946, জাতীয় বীমা আইন 1946, জাতীয় সাহায্য আইন 1948, জাতীয় স্বাস্থ্যসেবা আইন 1946। এ সকল আইন ইংল্যান্ডের নিরাপত্তা কর্মসূচিকে অত্যন্ত সুসংগঠিত ও বেগবান করে। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং পরিকল্পনার মেরুদণ্ড হচ্ছে সামাজিক বীমা ব্যবস্থা, আর এটি গড়ে উঠেছে বিভারিজ রিপোর্টের প্রথম ও প্রধান সুপারিশের অনুসরণে। বিভারিজ রিপোর্টের বৈশিষ্ট্য। বিভারিজ রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য হল সর্বস্তরের নাগরিকের জন্য এটি একটি সুপারিশমালা যা সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তনের ভিত্তিমূলক। এই রিপোর্টের মাধ্যমে ইংল্যান্ডের আধুনিক বীমা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। এই রিপোর্টের সার্বিক সুপারিশের মূল লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। এই রিপোর্টে সার্বিক কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট পদ্ধতির সুপারিশ করা হয়েছে। সমৃদ্ধি ও প্রগতির অন্তরালের মূল বাধাগুলোকে পঞ্চদৈত্য নামকরণ করে বুদ্ধিমত্তার সাথে তুলে ধরা হয়েছে। অভাব মুক্তির জন্য বিভিন্ন বিকল্প পদ্ধতি উদ্ভাবনের প্রচেষ্টা করা হয়েছে। যুগের সাথে সঙ্গতিপূর্ণ সমস্যার সমাধান অনুসন্ধান করা হয়েছে। সবশেষে প্রশাসন, স্বাস্থ্যসহ রাষ্ট্রীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও গণমতের অগ্রদূত হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। বিভারিজ রিপোর্ট মূলত গ্রেট ব্রিটেনের আধুনিক সমাজ কল্যাণমূলক আইনের ভিত্তি রচনা করে। সামাজিক নিরাপত্তা বিধানের মাইলফলক হিসেবে বিভারিজ রিপোর্ট অনন্য এবং অতুলনীয়। এই রিপোর্টে সর্বপ্রথম সর্বশ্রেণীর জনগণের জন্য সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তনের সুপারিশ করা হয়। প্রতিকারমূলক কার্যক্রমের পরিবর্তে প্রতিরোধমূলক কার্যক্রমের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে রিপোর্টে। এটি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল কাঠামো তৈরির ভিত রচনা করে। অভাব ও দারিদ্র্য থেকে ইংল্যান্ডের সমাজ জীবনকে মুক্ত করার লক্ষ্যে সদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের নীল নকশা হচ্ছে বিভারিজ রিপোর্ট। সুতরাং আমরা বলতে পারি ইংল্যান্ডের প্রচলিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল কাঠামো বিভারিজ রিপোর্টের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দরিদ্র আইন কমিশন 1905 এবং বিভারিজ রিপোর্ট 1942 সম্পর্কে জানলাম। আমি এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলবো, যার উত্তর তোমরা আজকের আলোচনার মধ্যেই পেয়ে যাবা। দরিদ্র আইন কমিশন 1905-এর মধ্যে যে প্রশ্নগুলো আছে তা হলো 1905 সালের দরিদ্র আইন কমিশন কেন গঠন করা হয়েছিল? এই আইন কমিশনের
সভাপতি কে ছিলেন? এই কমিশনে প্রবীণদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? বিভারিজ রিপোর্ট থেকে যে প্রশ্নগুলো আছে তা হচ্ছে, বিভারিজ কে ছিলেন? কত সালে বিভারিজ রিপোর্ট প্রণীত হয়? বিভারিজ রিপোর্ট কি? বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য কি? বিভারিজ রিপোর্টে ইংল্যান্ডের দারিদ্র্যের পিছনে কয়টি প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে এবং সেগুলো কি কি? কত সালে বিভারিজ রিপোর্টের সুপারিশমালা গৃহীত হয়? পঞ্চতত্ত্ব বলতে কি বোঝায়? বিভারিজ রিপোর্টকে বিশ্বের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মডেল বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পেশার বিকাশে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। খোদা হাফেজ।